নেতৃস্থানীয় তারা পালিয়ে গেছেন। তো সেই জায়গার পরে আমাদের কিন্তু একটি সকলের যেই প্রত্যাশা সেটা ছিল যে ডেমোক্রেসি, আর ডেমোক্রেসির ফটকটাই হলো কিন্তু নির্বাচন। তো আমাদের মানসিকতাটা যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের ডিফারেন্সটা এটা আরো বড় হতে থাকবে, ফাটলটা আরো গভীর হবে। জীবন বহিষ্কার করেছে, তাদেরকে সরকারকে উদাত্ত আহ্বান জানিয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য যারা দোষী ছিল। আপনি তো একটি দল হিসেবে তার কর্মীকে মেরে ফেলতে পারেন না, তাই না? আইন তো আপনার হাতে তুলে নিতে পারবেন, সরকারকে সেই ব্যাপারে পদক্ষেপ দিতে। জামাত ইসলামের নায়েবে আমি তাহের ভাই যেটা বলেছেন, ওনারা হ্যাঁ ঠিক কথাটা বলেছেন। দেখেন, পিআর পদ্ধতিটা কিন্তু সংস্কার কমিশনের সুপারিশে এসেছে শুধু উচ্চ কক্ষের জন্য, নিম্ন কক্ষের ব্যাপারে কিন্তু এটা আমাদের আলোচনার বিষয়ই না। সো এই যে এখানে কিন্তু আপনিও বিভ্রান্ত হচ্ছেন, বিকজ আপনি যখন কোয়েশ্চেনটা করবেন হাসান ভাই কিন্তু উত্তরটা কোনটা দিবেন, নিম্ন কক্ষের না উচ্চ কক্ষের? উচ্চ কক্ষে আজকে তো এই বলেছেন যে উচ্চ কক্ষের জন্য রাজি কিন্তু পিআর এ রাজি না, মানে এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং। হ্যাঁ, বাট এই যে সমকালো উচ্চ কক্ষ লেখেনি, ওটা লিখেছে শুধু পিআর। এখানে বাংলা ইয়েতে লিখেছে, যুগান্তরে লিখেছে স্পষ্ট করে। যুগান্তর এক একটা পেপার এক এক ভাবে লিখছে। হ্যাঁ, সো এইখানে কিন্তু ক্যাচটা ইটস রাইট দেয়ার, বিকজ আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই এই বিষয়টি যে নিম্ন কক্ষের পিআর এর বিষয়ে সংস্কার কমিশনের এজেন্ডাতেই নাই। It's all about upper house. Just একটা উনি যেটা বলেছেন হাসান ভাই, মানে একেবারে এক্সাক্ট এটা বলতে পারছি না। 166টি প্রস্তাবের মধ্যে আমরা I'm quite sure 121 বা 122টিতে আমরা একেবারে সম্পূর্ণ একমত হয়েছি। আমরা বেশ কয়েকটি বিষয়ে আংশিকভাবে একমত হয়েছিলাম এবং আমাদের মনে হয় 20-22টি ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হইনি। সো that's a large number, এবং আমাদের থেকে মনে হয় আরো 2-4টি বেশি বিষয় বিএনপি ঐক্যমত হয়েছে। সো ইনিশিয়াল আমাদেরকে 166টি বিষয়ের উপরই স্প্রেডশিট গুলো দেওয়া হয়েছিল। সো ইটস এ হিউজ নাম্বার। আপনি পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, এখানে তো সবাই শতভাগ ঐক্যমত কমিশন না, বা শতভাগ ঐক্যমত কেউই হবেন না। হ্যাঁ, সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত তৈরি। সো এখন যেই জিনিসটা আসছে যে এটা আপনার আমার আমাদের সকল গণতান্ত্রিক কামী মানুষের যেই চাওয়াটা, ইটস একটি আন্দোলন যেটা 5 আগস্ট শুরু হয়েছিল, সেটা কোটা মানে কোটা প্রথাটা বাতিলের বিরুদ্ধেই আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু দ্বিতীয় স্তরের আন্দোলনটা কিন্তু একটি স্বৈরাচার রেজিম পতনের আন্দোলন হয়েছিল, এবং সেটা রাজনৈতিক বাংলাদেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল একটি ফ্র্যাঙ্কেনস্টাইন বা দানবকে হটানোর জন্য, ঠিক সেইভাবেই তারা ঝাঁপিয়ে পড়ে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ামী লীগ প্লাস তাদের যে যারা ছিলেন মোস্ট অফ দেম নেতৃস্থানীয় তারা পালিয়ে গেছেন। তো সেই জায়গার পরে আমাদের কিন্তু একটি সকলের যেই প্রত্যাশা সেটা ছিল যে ডেমোক্রেসি, আর ডেমোক্রেসির ফটকটাই হলো কিন্তু নির্বাচন, doorway to democracy নির্বাচন। এবং সেই নির্বাচনটাকে উনি একেবারে শুরুতে বলেছিলেন যে উনি 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি, আমি পারিনি, as well as আমাদের প্রথম গেস্ট ছিলেন উনি পারেননি, আমরা অনেকেই পারিনি। হ্যাঁ, আমরা ভোট দিতে পারিনি। আপনি গ্রামে যদি যান আসলে তখন বোঝা যায় যে বাংলাদেশি নির্বাচনটা আসলে কত বড় একটা উৎসব ছিল, কি আমেজ। ইটস মোর, এটা ঈদের থেকেও একটা আমেজের মানে উৎসবের ব্যাপার ছিল। বাদ্যযন্ত্র বাজবে, মানুষ মানে হই হুল্লোড় করবে, মিছিল করবে, ভোট যাবে। সো এই জিনিসটা না ফেরত আসতে শুরু করেছে। মানুষ eagerly waiting for an election. It's not all about আপনি ঢাকাকে দিয়ে বা আরবান এরিয়াকে দিয়ে কিন্তু এটার মূল্যায়ন করতে পারবেন না। যেমন আমি কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করবো ইনশাআল্লাহ, এবং আমি প্রতি সপ্তাহে 2-3 দিন করে থাকি। আমি এটার একেবারে বাস্তব চিত্রটা আপনাকে বলছি। People are so willing and eager for an election, বাট আমরা আশা করছি যে ওই নির্বাচনী ট্রেন্ডটাতে যেন আমরা উঠতে পারি, একটা রোড ম্যাপ একটা দিয়ে দেওয়া, এবং যেটার ফলে হবে কি যে এত সুন্দরভাবে বলেছেন হাসনাত ভাই যে মানুষ তখন এই যে আমাদের মধ্যে যে কোন্দল হানাহানি সেটাও কিন্তু কমে যাবে, বিকজ তখন সবার ওই পুল সেরাপটা পার হওয়ার একটা তাগিদ থাকবে। এবং সেই ক্ষেত্রে
বা কিছুটা হয়তো বা আপনার স্থিতিশীলতা বা এই ঝামেলাগুলো থেকে আমরা নাও হতে পারে, বাট আবার একটি আশঙ্কাও থেকে যায়, একটি পক্ষ হয়তো বা নির্বাচন বানচালের জন্য তখন আরো বেশি উঠে পড়ে লাগবে, এবং সেইখানেই আমাদের দরকার ঐক্য, ইস্পাত কঠিন ঐক্য। আমরা যেমন দফা 1 দাবি 1 এবং শেখ হাসিনার পতনের জন্য রাজপথে এই দেখেন, এনসিপি তো গঠিত হয়েছে মাত্র, এর বাইরে এনসিপি একটি রাজনৈতিক শক্তি, কত বড় শক্তি সেটা প্রমাণ হবে ভোটের মাধ্যমে, কিন্তু এর বাইরে যে দলগুলো আছে যারা সংস্কার কমিশনে যাচ্ছি, এই প্রত্যেকটি দল কিন্তু এই একটি দফার দাবিতেই কিন্তু আমরা রাজপথে ছিলাম। সো আমাদের ঐক্যটাতে সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝছি না। এটা এই যে পারস্পরিক যে অবিশ্বাসের জায়গাটা এবং ক্ষমতার লোভ, আমাদের মানসিকতাটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের ডিফারেন্সটা এটা আরো বড় হতে থাকবে, ফাটলটা আরো গভীর হবে। আমি আশা করব বড় দল যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এবং বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের থাবা থেকে মুক্ত। আমরা যেন সবচেয়ে আগে আমরা যে জিনিসটা বলতে পারি যে বাংলাদেশ ফার্স্ট, এবং সেই চেতনাটাকে ধারণ করি, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, বিশ্বের মানচিত্রে বাংলাদেশী হিসেবে যেন আমরা গর্ববোধ করতে পারি, এবং বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা যেন আমরা আমাদের মাধ্যমে শুরু হয়ে যায়, জাতি যেন আমাদেরকে সবসময় স্মরণ করতে পারে। যেমন আমি খুব বেশি হোপফুল, বিকজ এই যে জুলাই চার্টার হবে, আপনারা আমরা উই উইল বি দ্য সাইনিং, আমরা সাইন করবো সেই চার্টারে, তাই না? সো আমার বাচ্চারা বা তার বাচ্চারা যেন জানতে পারে যে আমাদের জাতির এই 24 একটি মানে সেটা কি মানে 24 যেটা হয়েছিল সেই জায়গাটাতে মহেন্দ্র খন যেটা ছিল, সেই 24-এ তার দাদা বা তার বাবা একটা অবদান ছিল, এবং তারা সেই চার্টারটাতে জাতির মুক্তির সনদ যেটা বলতে পারি হয়তো বা সেটাতে তারা একটা পার্ট ছিলেন। সো আই উড রিয়েলি আস্ক এন্ড আর্জ everybody, all the political parties, including the new party NCP, তাদের প্রত্যেকের শীর্ষ নেতাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক আমার, বিকজ আমি সত্যি সত্যি চাই তারা ভালো রাজনীতি বাংলাদেশে আনুক, এবং বাংলাদেশে যেন একটি দল একদম আটমোস্ট ক্ষমতা পেয়ে তারা যেন আবারও সেই ফ্যাসিজমের দিকে ধাবিত না হয়। এই দেশে যেন সুষ্ঠু রাজনৈতিক চর্চা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, এবং দেশের মানুষ যেন আমরাও যেন একজন ভালো মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার সুযোগটি পাই, সেই সুযোগটি আমাদেরকে করে দিতে হবে। এই কাদা ছোড়াছুড়ি করলে আমরা যেই 15টি বছর যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই ফেরত যাচ্ছি, আমরা সেখানে যেতে চাই না। এবং আমি খুবই পজিটিভ এবং একজন অপটিমিস্ট হিসেবেই বলছি যে ইটস সাময়িক। জামাতের আমির আজকে ঢাকায় এসছেন এবং উনি যে বার্তা দিয়েছেন, তারপরে এনসিপি সহ বিএনপি কেও আমি অনুরোধ করব যে তারা যেন এই বিষয়গুলো, অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলোকে নিয়ে তারা গভীরভাবে তাদের স্ট্রিক্ট পলিসি অবলম্বন করেন। একটি কথা যে শেষ করে দিচ্ছি, একটু আগে দেখলাম যে কক্সবাজারে জামাতের একজন কর্মীর দ্বারা বিএনপির নোমান নামে একজন কে মেরে ফেলা হয়েছে। এই যে কাজগুলো হচ্ছে, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আশু সরকারকেও বলবো তাদেরকে পদক্ষেপ নিতে হবে। বিএনপি যেমন আজীবন বহিষ্কার করেছে, তাদেরকে সরকারকে উদাত্ত আহ্বান জানিয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য যারা দোষী ছিল। আপনি তো একটি দল হিসেবে তার কর্মীকে মেরে ফেলতে পারেন না, তাই না? আইন তো আপনার হাতে তুলে নিতে পারবেন, সরকারকে সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, এবং বাংলাদেশের সেনাবাহিনী এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, and they should be more active. So hopefully we'll have a good election, এবং একটা মানে আমাদেরকে নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করা হবে, রোড ম্যাপ ঘোষণা করা হবে, এবং বাংলাদেশ সেই দিকেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি উচ্চকক্ষের ব্যাপারে বলেছিলেন যে বাংলাদেশের মতো একটি গরিব দেশে উচ্চকক্ষের দরকার নাই। আমি আপনাকে বলি যে বাংলাদেশের নিম্নকক্ষের সংসদে প্রতি ঘন্টায় ব্যয় হয় 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায়। সো এই 1,000 কোটি টাকা খরচ করে যে উচ্চকক্ষ যদি তেমন কোনো কাজে না আসে, আমারও মত এইভাবে যে জাস্ট করার জন্য উচ্চকক্ষ করার কোনো প্রয়োজন নাই। এটা তো আপনাদের দলীয় স্লোগান। আমি মনে করি যে 1 নম্বর কথা এটা হতে পারতো, কিন্তু এটা নিয়ে যে বিরোধ তৈরি হচ্ছে বা ঐক্যমত্য যে একটা
স্থবিরতা তৈরি হচ্ছে, সেই স্থবিরতা যদি কাটা যায় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কাটা না যায় তাহলে খুব বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে বা বাংলাদেশের আর্থিক সক্ষমতার জায়গা যেখানে, সেই জায়গাতে এত বড় আরেকটি বিষয় বোধহয় বহন, এটা আমরা পরেও ভাবে দেখতে পারি বোধহয়, এরকম একটা মতামত। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, একান্তই ব্যক্তিগত মতামত, জানি না কে খুশি হবে কে অখুশি হবে। এই ব্যাপারটা উঠে এসছে বলি আমি বলছি, অনেকেরই যে আর্থিক ব্যাপারটা বিষয়টি উঠে এসছে আমাদের মতো একটি গরিব দেশে আরেকটি কক্ষ বানিয়ে, যে এই যে একটা বিশাল বোঝা, সেটা যদি আমাদের ডিফারেন্স গুলো না কাটিয়ে উঠতে পারি তাহলে করা উচিত কিনা সেই বিষয়টি এসছে, এই জন্যই আপনাকে বললাম, নাথিং এলস।